জমতে থাকছে। যখন এই জমার পরিমাণটা বড় হবে তখন জিনিসগুলো একত্রিত হয়ে স্টোন তৈরি করবে। তো যখন ইউরিন রিপোর্টে আপনি প্রথমেই দেখে নিচ্ছেন কি ক্যালসিয়াম অক্সালেট আছে, কিন্তু আপনার এখনও ইউএসজি বা সিটিতে এখনও স্টোন কিছু আসছে না, তখনই আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করুন। কারণ তখনই যদি আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করেন তাহলে ক্যালসিয়াম অক্সালেটটা তখন আপনার শরীরে জমবে না। তখন মানে আমাদের ওষুধের মাধ্যমে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে স্টোন থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে এই ধরনের ইউরেটারে স্টোন রয়েছে, আয়ুর্বেদে যেরকম আমি বললাম বিভিন্ন ধরনের হার্বস রয়েছে, এই ছাড়াও আরও অনেক ধরনের হার্বস রয়েছে যেখান থেকে আমাদের এই স্টোনের মেডিসিন তৈরি করা হয়। এবং এক ধরনের স্পেশাল বস্তি রয়েছে যেটা আমরা বস্তি চিকিৎসার মধ্যে থাকে, মানে আয়ুর্বেদে পঞ্চকর্মের মধ্যে রয়েছে। পঞ্চকর্ম মানে বমন বিরেচন বস্তি, শির বিরেচন নস্য এবং অ্যাকর্ডিং টু সুশ্রুত সেখানে রক্তমক্ষণ বলে একটা পার্ট যোগ হয়েছে। যেহেতু আমরা আয়ুর্বেদে জানি বায়ু, পিত্ত এবং কফ এই তিন ধরনের দোষ রয়েছে, এটা চরক বলে গেছেন। এছাড়াও সুশ্রুত একটা দোষকে অ্যাড করেছে শারীরিক দোষের মধ্যে, সেটা হচ্ছে রক্ত দোষ। সেই জন্য পঞ্চকর্মের মধ্যে একটা পার্ট আমাদের অ্যাড হয়েছে রক্তমুক্ষণ। তো এই যে আমাদের যে পঞ্চকর্ম থেরাপিটা, এটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি এবং তার সাথে মেডিসিন খেতে পারি, তাহলে কিন্তু কিডনি স্টোন কেন যে কোনো ধরনের ক্রনিক ক্রিটিক্যাল রোগকে কিন্তু আমরা ভালো করতে পারবো এবং আমাদের শরীরকে আমরা সুস্থ রাখতে পারবো। একদম তাই, সবকিছুর জন্য যোগাযোগ অবশ্যই করতে হবে। কেউ আছেন ফোনে আমাদের সাথে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা হচ্ছে? আমার না থেকে ইউরিন ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, একটু কি করবো একটু বলবেন? একবার পরিষ্কার করে বলুন কি সমস্যা ছিল। ইউরিনে ইনফেকশন হয়েছে এবং সেটা রবিবার থেকে হয়েছে বলছেন? হ্যাঁ, রবিবার থেকে হয়েছে। আমার সুগার আছে। হ্যাঁ, সুগার আছে আপনার? আচ্ছা, জ্বর আসছে? ডাক্তারবাবু শুনছেন? ডাক্তারবাবু শুনছেন? আপনি ডাক্তারবাবুর প্রশ্নের উত্তর দিন। আপনার কি জ্বর আসছে? আচ্ছা, কিছু ওষুধ খেয়েছেন এর জন্য? ওষুধ খেয়েছেন কিছু এটার জন্য? কোনো মেডিসিন নিয়েছেন? ওষুধ খেয়েছেন? ঠিক আছে, এটা কি ফার্স্ট টাইম হলো না এর আগেও হয়েছিল? বয়স কত এখন? কত? আরেকবার বলুন। 41। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো এই যে ইউটিআই সমস্যা বললো, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা যদি দেখি মেল এবং ফিমেল, তার মধ্যে ফিমেল প্রিডমিনেন্ট রোগ হচ্ছে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার একটা কারণ রয়েছে যেটা আমি বলছিলাম যে স্ট্রাকচারটা মানে সিস্টেমের লাস্টে যে পার্টটা রয়েছে ইউরেথ্রা, যার মধ্যে বালবাস ইউরেথ্রা রয়েছে। ইউরেথ্রাল পার্টটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে শর্ট মানে ছোট, এবং মেলের ক্ষেত্রে সেটা কিন্তু বড়। মেলের ক্ষেত্রে 11 থেকে 13 সেন্টিমিটার এটার হচ্ছে লেন্থ, মানে বাইরের যে আউটলেট রয়েছে ইউরিন করার, সেখান থেকে ইউরিন ব্লাডার অব্দি রাস্তাটা মেলের ক্ষেত্রে 11 থেকে 13 সেন্টিমিটার, যেখানে ফিমেল কেসে সেই রাস্তাটা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার, মানে হাফেরও কম। সেখানে কি হচ্ছে, তারা হচ্ছে বেশি মানে সহজে ইনফেকশনটা ক্যারি করতে পারছে ইউরিনারি ব্লাডার অবধি। মেলের ক্ষেত্রে যে রাস্তাটা পার করতে হচ্ছে একটা ইনফেকশনকে ইউরিনারি ব্লাডার অবধি পৌঁছানোর এবং সেটা জায়গাটাকে ইনফেক্টেড করার, তার থেকে বেশি সুবিধা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, যেহেতু তার রাস্তাটা ছোট। সেই জন্য ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ ইউটিআই ইনফেকশন হয়। এবং ইউটিআই ইনফেকশন হলে যেটা হয়, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা হয়, পেচ্ছাপ করতে কষ্ট হয়, বা আপনার জ্বর থাকতে পারে, লো গ্রেড টেম্পারেচার, এরকমও দেখেছি। খুব হাই ফিভার এসে গেছে অনেকের ক্ষেত্রে, অনেকের নার্সিংহোমে অ্যাডমিটও হতে হয়েছে, এরকমও দেখেছি। যাদের ক্ষেত্রে এই ধরনের ইউটিআই এর সমস্যা রয়েছে তাদেরকে প্রত্যেককে বলবো কি পাবলিক টয়লেটটা যতটা সম্ভব কম ইউজ করার, এবং বাড়ির মধ্যে যে টয়লেটটা ইউজ করবেন পরিষ্কার টয়লেট ইউজ করবেন, ফিনাইল বা ধোয়ার রেগুলারলি সেটা ওয়াশ করার জায়গাটা মানে বাথরুমটা চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে যেমন আমি যে হার্বসগুলোর কথা বললাম, মেথি, গোক্ষুর, পুনর্না বা বরুণ, এইগুলোর সাথে আর একটা বলবো, আমরা ধনে পাতা যেটা খাচ্ছি, এই ধনে পাতার জলটা কিন্তু খুব উপকারী এই ধরনের ইউটিআই ইনফেকশনের ক্ষেত্রে। রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ওই ছেঁকে ওই জলটা 1 গ্লাস রেগুলার খাবেন। এবং এই ইউটিআই থেকে যদি আপনি পার্মানেন্ট কিওর পেতে চান, মানে একদম সম্পূর্ণভাবে ভালো হতে চান, কারণ প্রত্যেকেই জানেন যারা এই প্রোগ্রামটা দেখছেন, যাদের ইউটিআই প্রবলেম আগে ছিল সেটা কিন্তু বারবার হয়। এটা কিন্তু একবার হলো ওষুধ খেলেও সেরে গেলাম এরকম নয়। জ্বর যেরকম বারবার হয় সেরকম ইউটিআই সমস্যাও একবার যদি হয়ে থাকে তো এটা বারবার হবে। সেক্ষেত্রে কিছু হার্বস রয়েছে যেমন পুনর্নবা বা
তারপর মেথি, এগুলো যেগুলো বলছি, এছাড়াও আরও হার্বস রয়েছে যেখান থেকে এই ধরনের ইউটিআইয়ের মেডিসিন তৈরি করা হয়। সেইগুলো খেয়ে একবারে রোগটাকে গোড়া থেকে ঠিক করতে হবে। এবং তার সাথে আপনাকে ঠিক করতে হবে, আপনাকে যেগুলো বললাম, পাবলিক টয়লেট যতটা পারবেন কম ইউজ করবেন, যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ইউজ করবেন, রেগুলার টয়লেটটা পরিষ্কার করবেন। এইগুলো করলেই দেখবেন ইউটিআই ইনফেকশন আর ভবিষ্যতে হবে না। এইগুলো মেনটেন করুন। তারপরে যদি নেক্সট টাইম আবার যদি আপনার হয়, উত্তরপাড়া থেকে ফোন করেছিলেন, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস আছে, একবার এসে দেখা করবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, ভালো থাকার তো সহজ উপায় হচ্ছে এনবিপি কে সাথে রাখা, পাশে রাখা। আর সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার আপনি নোট করেছেন। পাশাপাশি একটু চেম্বারগুলো সম্পর্কে বলে রাখবো। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার আছে এবং আমাদের এবারের চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, একটু যোগাযোগ করে নেবেন। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে অবশ্যই রায়গঞ্জে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন বর্ধমানে এবারে ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেচেদা চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন সংস্থা ডিরেক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন হলদিয়ায় ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আরামবাগ চেম্বারে থাকছেন অবশ্যই ডক্টর এ হালদার। খড়গপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারে এবারে থাকছেন ডক্টর বি শর্মা। ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। আর জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা। আর গুয়াহাটি চেম্বারে অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে। হাতিবাগান চৌমাথায় আমাদের চেম্বার রয়েছে। খিদিরপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে অবশ্যই হাওড়ায়, শিবপুর, বাল্টিকুড়িবাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। আর যারা যোগাযোগ করছেন তারা কেমন আছেন, এটা তো লাখ টাকার প্রশ্ন, তাই না? যে তারা যদি ভালো থাকেন তবে আমি যাব, তারা যদি ভালো না থাকেন তাহলে আমি ধারপাস দিয়ে যাচ্ছি না এনবিপি। তো চলুন এরকম কিছু বন্ধুদের একটু কথা শুনে নিই যে তারা কি বলছেন আপনাদের জন্য, তারপরে ফিরে আসবো আবার অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? কৈখালি রামকৃষ্ণ পল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 তো দিনের 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু
আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরগাঁও। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যায় ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর দেখতে আমরা কে না চাই, অর্থাৎ সৌন্দর্য মানে সবার আগে যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে স্কিন। হ্যাঁ, স্কিনের যত্ন নেবেন, স্কিন আপনার সুন্দর থাকবে, এই নিয়ে এনবিপি চিকিৎসকেরা অবশ্যই ভাবছে। কিন্তু স্কিনের আরো অনেক সমস্যা রয়েছে, এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা রয়েছে যে সমস্যাগুলোর জন্য আপনারা নাজেহাল। তার মধ্যে অবশ্যই যেমন সোরিয়াসিস রয়েছে সেতির মতন সমস্যা রয়েছে, মারাত্মক রকমের অ্যালার্জির সমস্যা যেটা সারা শরীরে হয়তো আপনার ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা থেকে কিভাবে আপনি রেহাই পাবেন? শুধুমাত্র কি হোমিওপ্যাথি স্টেরয়েড যুক্ত মেডিসিন, নাকি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে এর কোনো উপায়? যেটা সত্যি সেটা নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আজকে আপনাদের জন্য আলোচনা করব। মানে সত্যি বলতে যেটা আমাদের পেশেন্টরা বলছে, যারা এসে উপকৃত তাদের কি বক্তব্য, ঠিক সেরকম ভাষাতেই আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাকে আজও জানাবো প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যাগুলোর মধ্যে স্কিনের একটা অন্যতম সমস্যা সোরিয়াসিসের মতন সমস্যা। মানুষ অনেক ভরসা নিয়ে আশা নিয়ে আপনাদের কাছে আসে ডাক্তারবাবু, তখন কি শুধুমাত্র মিষ্টি কথার প্রতিশ্রুতি, নাকি সত্যি কথা এটা যে এনবিপিতে এলে সোরিয়াসিসের হাত থেকে আমরা রেহাই পেতে পারবো? একদমই, কারণ সোরিয়াসিস এরকমই একটা ভয়ঙ্কর রোগ যেটার ট্রিটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি। তার কারণ কি, এই যে সোরিয়াসিস রোগটা এটা একটা বিশেষ ধরনের স্কিনের একটা সমস্যা। আমাদের স্কিন যেটা সমস্যা নিয়ে আলোচনা করছে আয়ুর্বেদ, সেটাকে আমরা কুষ্ঠ রোগ বলি। এমনি আমরা কুষ্ঠ রোগ বলতে এখনকার চলতি ভাষায় অন্য রোগকে আমরা ভাবি হ্যান্ডস্প্যান ডিজিজ বা লেপ্রোসি যেটাকে বলা হচ্ছে, কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে কুষ্ঠ রোগ হচ্ছে মেন হচ্ছে আমাদের স্কিন ডিজিজ। এবং এই কুষ্ঠ রোগের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা মহাকুষ্ঠ, একটা ক্ষুদ্র কুষ্ঠ। এবং এই মহাকুষ্ঠের মধ্যে হচ্ছে 7 ধরনের স্কিন ডিজিজ রয়েছে, ক্ষুদ্র কুষ্ঠের মধ্যে 11 ধরনের স্কিন ডিজিজ রয়েছে। এবং এই মহাকুষ্ঠ যে 7 ধরনের ডিজিজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই সোরিয়াসিস। সোরিয়াসিস যে আমাদের রোগটা, এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, প্রথমেই বলে রাখি। কারণ এটা দেখতে এতটা খারাপ লাগে যে সামনের মানুষটা তো সেই রোগটা সম্বন্ধে জানে না। সামনের মানুষটা ভাববে কি এই রোগটা যদি আমার হাতে লেগে যায় কি আমারও হয়ে যেতে পারে, বা আমার কোথাও লেগে যায় শরীরে সেই জায়গাটা হয়ে যেতে পারে, কিন্তু এটা ভুল ভাবনা। সোরিয়াসিস কখনোই ছোঁয়াচে রোগ নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কোনো রোগের, যে কোনো রোগের একটা কারণ থাকে। যেমন আমরা সুগার নিয়ে যখন আলোচনা করি বলি হয় হেরিডিটারি রয়েছে, নয় অত্যধিক চিন্তা ভাবনা থেকে এই রোগটা হয়েছে, এইগুলো রয়েছে, বা প্যানক্রিয়াসের কোনো সমস্যা তার থেকে আপনার সুগার রোগটা এসেছে। কিন্তু এই যে সোরিয়াসিস রোগটা, সোরিয়াসিসের রোগের কোনো কারণ এখনো কিন্তু আবিষ্কার হয়নি। সোরিয়াসিস রোগের জন্য একটাই জিনিসকে আমরা দায়ী করছি, যেটা সায়েন্সে লেখা রয়েছে, এটাকে বলা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। মানে অত্যধিক চিন্তা, দুশ্চিন্তা বা ভাবনা, অ্যাংজাইটি থেকে এই রোগটা আপনার হতে পারে। তো এই সোরিয়াসিস রোগকে তাহলে সারাতে গেলে আগে আপনাকে হাতটা বাড়াতে হবে। মানে আপনার হাতে রয়েছে 20 থেকে 30% চিকিৎসার চাবিকাঠি।
মানে আপনাকে আগে আপনার মন থেকে এই ধরনের দুশ্চিন্তা বা ভাবনা বা লোকে কি ভাবছে এটাকে সরাতে হবে। কারণ এই রোগটা দেখতে এতটা খারাপ, সারা শরীরের উপর লাল 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 দাগ হয়ে যায়, মাছের আঁশের মতো চামড়া ওঠে সাদা সাদা, জায়গাটা প্রচণ্ড চুলকায়। যাদের এই রোগ রয়েছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, সবসময় একটা হেজিটেট ফিল করছে, সামনের মানুষটা আমাকে দেখে কি ভাবছে, সবসময় ফুলহাতা জামা ব্যবহার করছে। এই যে মানসিক দুশ্চিন্তা, এটা থেকে কিন্তু আপনাকে নিজেকে ফ্রি হতে হবে। কারণ আপনাকে ঠিক করতে হবে কি আপনি ঠিক করতে পারেন 20 থেকে 30%, বাকিটা কিন্তু অন্যটা 70% ডাক্তারবাবুর হাতে আছে। তো আপনি যদি জিনিসটাকে শক্তভাবে ধরতে পারেন তবেই কিন্তু আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন, এবং সেটা আয়ুর্বেদ ছাড়া আপনার রাস্তা থাকবে না। আপনি ফোনটা নিন। একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এমন একটা সমস্যা যেটা হয়তো আপনার মন খারাপের বড় কারণ, কিন্তু সব থেকে বড় আপনার মনটাই কিন্তু ওষুধ। সেটাকে যদি শক্ত করতে পারেন আপনি অনেক কিছুকে কিন্তু আপনি জয় করতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? সমরেশ হালদার বলছি। কোথা থেকে বলছেন সমরেশ বাবু? বলছিলাম সল্টলেক থেকে। বলুন, প্রবলেমটা বলুন। সমস্যা আমি যাই খাচ্ছি, মানে যেটাই খাচ্ছি, যাই না খাই, প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। তারপর প্রায় অনেক ডাক্তার দেখিয়েছি, 6-7 বছরের এটা আমার রোগ, কিন্তু বেড়েই চলেছে। কোনো খাবারে আমি খেতে হজম করতে পারছি। এখন বয়স কত আপনার? বয়স 36। প্রেশার, সুগার, থাইরয়েড বা কোলেস্টেরল এই ধরনের কোনো ওষুধ খান? না 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 না। আচ্ছা, এটা 6-7 বছর লক্ষ্য করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এমনি খাওয়া দাওয়া সময় মতো হয়? হয়, কোনো কোনো দিন এদিক ওদিক হয়। তেল ঝাল মশলা কিরকম খান, বা ফাস্ট ফুড বা বাইরের খাবার কতটা খান? বাইরের খাবার একটু কমই খাই, মানে ঘরেও একটু খাওয়া দাওয়া হয়। আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর জন্য? না না, এই জন্য আপনার অনুষ্ঠান দেখছিলাম, ভালো লাগছিল, ওই জন্য আমি জাস্ট কলটা করলাম। যে কারণ অ্যালোপ্যাথিক ওষুধ প্রচুর খেয়েছি, কোনোভাবেই কোনো কাজে না, হয়তো ক্ষণিকের জন্য তখন ঠিক হয়, তারপরে সেটা আবার সেটা। আচ্ছা, পায়খানাটা পরিষ্কার হয়? হয় রেগুলারলি, মাঝে মাঝে তো বিগড়ে যায়। আচ্ছা, গলা বুক জ্বালা? যখন অ্যাসিডিটির মতো হয়, মানে মনে হচ্ছে বমি করতে পারি, আর আমি মাঝে মাঝে জলকে আপনার গলায় বলি পুরো অ্যাসিডিটি হয়ে যায়, মুখ পুরো ঢোকে যায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো উনি যে রোগটায় ভুগছেন এটা নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি, এবং বহু পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আমাদের ফোন করেন। তো এই রোগটা হচ্ছে আয়ুর্বেদে বলা হয় ঊর্ধ্বগত অম্লপিত্ত। অম্ল কথার মতে ওই যে উনি বলছেন মুখটা টক টক হয়ে যাচ্ছে, অম্লপিত্ত কথার অর্থই হচ্ছে এটা। তো আপনি যখন খাবারটা হজম করতে পারবেন না, যেটা মডার্ন সায়েন্সে বলছে জিআরডি, মানে কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, যে অ্যাসিডিটি হচ্ছে, কেন হচ্ছে এটাকে ভাবতে গেলে আপনি একটা সাময়িক সময়ের জন্য একটা ওষুধ খেয়ে সেই জিনিসটাকে ধামাচাপা দিতে পারেন, কিন্তু আপনি কি পার্মানেন্ট কিওর হচ্ছেন? উনি যে বলছেন 6 বছর 7 বছর এই রোগটায় ভুগছি, যখন আপনি মেডিসিনটা ইউজ করছি তখন আমি ভালো থাকছি, আবার জিনিসটা রিল্যাক্স করছে। মডার্ন মতে আমাদের যে স্টমাক রয়েছে, মানে খাদ্যথলি রয়েছে, সেখানে কিছু গ্যাস্ট্রিক জুস রয়েছে, কিছু এনজাইম রয়েছে, যেগুলো আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। কোনো কারণে সেই এনজাইমগুলো বা সেই ধরনের গ্যাস্ট্রিক জুসগুলো যদি ঠিকঠাক সিক্রিয়েট না হয়, আমাদের খাবার যাচ্ছে, আমাদের সেটা হজম করার কোনো জিনিস নেই, খাবারটা হজম হবে না, অপাচ্য খাদ্য রূপে বা ইনডাইজেস্টিভ ফুড মেটেরিয়াল রূপে আপনার শরীরে জিনিসটা তৈরি করবে, এবং যখন খাবারটা হজম হবে না তখনই এই ধরনের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে। এবং আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ বলছে আমাদের খাদ্যথলিতে রয়েছে জঠরাগ্নি বা পাচকাগ্নি। আমরা যেরকম একটা খাবার রান্না করছি, সেটা মাংস হোক, সেটা সবজি হোক, পনির হোক, আমরা আগুন জ্বালাচ্ছি গ্যাসের ওপরে বা কাঠের উনুনে, আগুন দিয়ে সেই রান্না করছি, জিনিসটাকে সেদ্ধ করছি। সেদ্ধ কেন করছি? জিনিসটা যাতে আমরা ভালোভাবে পাচন করতে পারি, মানে জিনিসটা যাতে আমাদের হজম হয়। ঠিক সেরকমই সেই পাচিত খাদ্যটা যখন আমরা খাচ্ছি, আমাদের পেটে যাচ্ছে, আমাদের পেটের মধ্যেও এক ধরনের অগ্নিবল রয়েছে, যেটা আয়ুর্বেদে বলা হয়, যেটা পাচকাগ্নি বা জঠরাগ্নি বলা হয়, যেটা কিনা আমাদের ওই খাদ্যবস্তুটাকে জ্বালিয়ে এবং সেটার মধ্যে থেকে আসল জিনিসটা বের করবে, রস, যেখান থেকে আমাদের সপ্ত ধাতু তৈরি হয়, রস, রক্ত, মাংস, মেদ, অস্থিমজ্জা, শুক্র, সেই জিনিসটা তৈরি করবে এবং খারাপ জিনিসটা আমাদের শরীর থেকে বের করে দেবে। সেই অগ্নিবল যখন আপনার কমে যাচ্ছে, জঠরাগ্নি বা পাচকাগ্নি যখন কমে যাচ্ছে, বা যে পিত্ত, আমাদের বায়ু, পিত্ত, কফ, এই 3টে জিনিস বলা হয়। তো পিত্ত হচ্ছে আমাদের অগ্নিবলের সাথে তুলনা, পিত্ত জিনিসটা হচ্ছে আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। যাদের পিত্ত দোষ মানে খুব ভালো,
মানে পিত্ত জিনিসটা যদি ভালো জায়গায় থাকে, দোষ না, দোষ কখন, যদি সেটা বাড়া থাকে বা যেটা কমা থাকে, যখন এগুলো ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। আয়ুর্বেদ মতে স্বাস্থ্যের ডেফিনেশন কি, হেলথের, আমাদের সম ধাতু মানে ধাতুগুলো ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে, সম অগ্নি মানে যে অগ্নিবলগুলো রয়েছে সেগুলো ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে, আত্মা মন আর ইন্দ্রিয় একই লেভেলে থাকবে, তখন হচ্ছে আমাদের সেটাকে বলা হয় একটা হেলদি পার্সন। তো আপনার যখন অগ্নিবল এপাশ থেকে এপাশ হচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনার এই ধরনের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পায়খানা পরিষ্কার হবে না, গলা বুক জ্বালা করবে, এগুলো আসবে। আপনি আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই আপনি এর উপকার পাবেন। সল্টলেক থেকে ফোন করেছিলেন, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে নোট করে মধ্যমগ্রাম প্রত্যেক সোম এবং শুক্রবার চেম্বার রয়েছে, যে কোনো একটা ডেটে এসে যোগাযোগ করুন, কিছুদিন মেডিসিন খান, অবশ্যই দেখবেন আপনি এখান থেকে সুস্থ হয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো এই জিনিসটা ফিরে আসছে না। একদম, সমস্যা আপনার যাই থাক না কেন তার উপায় কিন্তু অবশ্যই জানে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। শুধুমাত্র একটু সময় বের করে আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে আপনি কিন্তু বাড়িতে বসে হাজারো আমাদের অনুষ্ঠান দেখুন না কেন, হ্যাঁ সচেতনতা বাড়াতে পারবেন, কিন্তু সম্পূর্ণভাবে সমস্যা মুক্ত কিন্তু হতে পারবেন না। কে আছেন একটু বলবেন? নমস্কার, আরামবাগ থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আচ্ছা, আমি যদি একটা কথা, আমি কি আমরা জানি যে আজকের শাস্ত্রে তো আমরা জানি যে আপনার মানুষের রক্ত বলে 3 ধরনের হয়, সাত্বিক, রাজসিক আর তামসিক রক্ত। হ্যাঁ, আমি যদি মানে সাত্বিক রক্ত হলে কি শরীর কি মানে রক্ত মানে শরীর কি আমরা নিরোগ থাকে মানে জানেন? আপনি কি এটা কোন বইয়ে পড়েছেন? শরীরের রক্ত কি মানে তাতে কি রোগ জ্বালা মানে আপনি কোন বইয়ে পড়েছেন কি রক্ত 3 ধরনের হয়, রাজসিক, তামসিক আর হচ্ছে সাত্বিক? কোন বইয়ে পড়েছেন? কোন বইয়ে? কোন বইয়ে? নাম বলার দরকার নেই কোনো জায়গার, কিন্তু আপনি যেটা বললেন সত্য, এই রজ এবং তম, এই দুটো হচ্ছে, হ্যাঁ সত্য, রজ, তম, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। কখনোই রক্ত 3 ধরনের হয় না, সত্য, রজ, তম, এই 3টে কখনোই রক্ত হতে পারে না। আপনি যেটা পড়েছেন বা প্রিন্টিং মিস্টেক হতে পারে বা যাই ভুল হতে পারে, সেখানে ভুল রয়েছে। সত্য, রজ এবং তম এই 3টে হচ্ছে আমাদের, সত্য হচ্ছে গুণ, মানসিক গুণ মানে মনের গুণ। সত্য মানে হচ্ছে সব থেকে সুপ্রিম জিনিসটা, যে মানুষটার মধ্যে কোনো লোভ নেই, লালসা নেই, কোনো কিছু চাহিদা নেই, সব জিনিস থেকে মুক্ত, কোনো টান নেই, একদম তিনি হচ্ছে সাত্বিক গুণের মানুষ। এবং রজতম হচ্ছে দোষ। আমরা যেরকম বলি কি বায়ু, পিত্ত, কফ হচ্ছে আমাদের 3টে শারীরিক দোষ, সেরকম মানসিক দোষ হচ্ছে রজ এবং তম। এটা কখনোই রক্ত নয়, এটা দোষের মধ্যে পড়ছে। রজ এবং তম হচ্ছে দোষ, এবং সত্য হচ্ছে মানসিক গুণ। সত্য পুরুষ মানে হচ্ছে তিনি হচ্ছে মানে সব থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবী, তার মধ্যে সবকিছু পারফেক্ট রয়েছে। এবং রজতম হচ্ছে দোষ, সেটা হচ্ছে মানসিক দোষ বলা হয়, এটা রক্ত কখনোই নয়। এবং আপনি এইটাই প্রশ্ন করেছিলেন, এটার উত্তর দিলাম, এবং আমরা আলোচনার মধ্যে ফিরে আসি। যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের সোরিয়াসিস। তো সোরিয়াসিস যে জিনিসটা, আমি যেটা দেখতে খারাপ লাগে বা অত্যধিক চুলকায়, এখানে যেটা হয় আমাদের কফ দোষটা অ্যাগ্রাভেটেড হয়। কফ দোষ এবং রক্ত দোষটা, যেটা সুশ্রুত বলে গেছেন, রক্তকে দোষ যিনি চিহ্নিত করেছেন, এই কফ এবং রক্ত দোষটা ভিসিয়েটেড হওয়ার ফলে এই ধরনের আমাদের সোরিয়াসিসের মতো রোগকে সৃষ্টি করছে, যেটা দেখতে খারাপ, চুলকায় বেশি এবং জায়গা থেকে আঁশ ওঠে। এটার যদি প্রপারলি চিকিৎসা আপনি করাতে চান, কিছু হয়তো লোকাল মলম ব্যবহার করলেন বা ওষুধ খেলেন, সেটা সাময়িক আরাম পেলেন, ঠিক আছে, কিন্তু এটাকে যদি আপনি একদম জ্বর থেকে ঠিক করতে চান, আয়ুর্বেদ ছাড়া এটা সম্ভব নয়। কারণ একমাত্র কফের ট্রিটমেন্ট এবং রক্তদোষের ট্রিটমেন্ট এটা কিন্তু আয়ুর্বেদেই রয়েছে। কফের ট্রিটমেন্ট কি? কফের ট্রিটমেন্ট হচ্ছে বমন এবং কিছু মেডিসিন। বমন কোথায়? বমন আসছে পঞ্চকর্মের মধ্যে। বমন, বিরেচন, বস্তি, এই 3টে হচ্ছে 3টে দোষের জন্য করা হয়। বমন করা হয় কফের জন্য, বিরেচন করা হয় পিত্তের জন্য, এবং বস্তি ট্রিটমেন্টটা করা হয় বায়ুর জন্য। এবং বস্তি চিকিৎসাকে আমাদের অর্ধ চিকিৎসা বলেছে, মানে যে কোনো রোগের যদি চিকিৎসা করতে হয় বস্তিকে আপনাকে নিতেই হবে। 50% আপনি ভালো হবেন এই বস্তি চিকিৎসার মাধ্যমে। এবং কফ দোষ রিলেটেড যে সমস্যাগুলো, তার জন্য যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান, আপনাকে বমন নিতে হবে। যেগুলো আমাদের স্কিন ডিজিজ রয়েছে,
সেটা আপনার ভিটিলিগো হতে পারে, সোরিয়াসিস হতে পারে, আর্টিকেরিয়া হতে পারে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, এক্সিমা হতে পারে, ড্রাই এক্সিমা, ওয়েট এক্সিমা হতে পারে, আপনার পিম্পলস হতে পারে। এই ধরনের যে স্কিনের প্রবলেমগুলো, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, এই বা ড্রাইনেস হয়ে যাচ্ছে, টোড স্কিন হচ্ছে, যাদের থাইরয়েডের পেশেন্ট থাকেন তাদের ক্ষেত্রে স্কিনটা ড্রাই হয়ে যায়, তাদের টোড স্কিন বলা হয়, ব্যাঙের চামড়ার মতো। তো এই ধরনের যে সমস্যাগুলো আপনাদের আসছে, এইগুলোর যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট করাতে চান, বিশেষ করে সোরিয়াসিস নিয়ে যেহেতু আলোচনা বলছি, এখানে আপনাকে বমন আপনাকে করাতেই হবে, কারণ কফ দোষটা এখানে অ্যাগ্রাভেটেড রয়েছে, কফটা বাড়তি হয়ে গেছে। বমন করানোর পর কফটা কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটে আসবে, এবং রক্ত দোষ যেটা আপনার ভিসিয়েটেড রয়েছে তার জন্য রক্তমক্ষণ করাতে হবে। সেটা আবার 3 ধরনের রয়েছে, একটা আলাবু মানে লাউয়ের মাধ্যমে করানো হয়, একটা শৃঙ্গ মানে শিংয়ের মাধ্যমে করানো হয়, এবং একটা জলৌকা মানে জোকের মাধ্যমে করানো হয়। এই দুটো ট্রিটমেন্ট এবং তার সাথে মেডিসিন যদি প্রপারলি খাওয়ানো যায়, সোরিয়াসিসকে কিন্তু আমরা গোড়া থেকে ঠিক করতে পারবো। একদম, যে কোনো একজন চিকিৎসককে সর্বজ্ঞানী হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু অবশ্যই এনবিপির প্রত্যেকজন চিকিৎসক, অবশ্যই ডক্টর এস ঘোষাল তার মধ্যে অন্যতম। তাই প্রশ্ন আপনারা যে কোনো রকমই রাখতে পারেন, তবে বই পড়া ভালো, কিন্তু সেটা বুঝে পড়ুন। হ্যাঁ, আপনি প্রশ্ন রাখলেন, ডাক্তারবাবু আপনাকে উত্তর দিয়ে দিল, কিন্তু এমন যদি কাউকে প্রশ্ন করতেন যিনি উত্তরটা জানেন না, তখন হয়তো আপনিও সমস্যায় পড়তেন এবং সেও দ্বিধাগ্রস্ততায় ভুগতেন। তাই অবশ্যই যেটা পড়ছেন সেটা জেনে বুঝে পড়ুন এবং মজ্জাগত করার চেষ্টা করুন। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সঙ্গীতা পাল বলছিলাম। কোথা থেকে বলছেন? দমদম। দমদম থেকে বলছেন। কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যাটা হচ্ছে, আমি যখনই ঘুম থেকে উঠি আর কি সকালবেলা, মানে পা পায়ের তলাটা ব্যথা করছে। এটা আমি প্রায় 2 সপ্তাহ ধরে মানে কি আচ্ছা, বয়স কত এখন? 30 35। এক্সরে কোনো করিয়েছেন অ্যাঙ্কেল জয়েন্টের? না না, ওটা একটা এক্সরে করলে দেখা যাবে একটা হাড় বেড়েছে, বুঝলেন, ক্যালকেনিয়াল স্পার হয়েছে, ঠিক আছে, যার ফলে এই ব্যথাটা হচ্ছে। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এই যে আমরা সকালবেলা উঠে যখন পাটা দেবো, পায়ের মধ্যে একটা খোঁচা লাগছে, বা গোড়ালির কাছটা, ঠিক গোড়ালির কাছটা একটা খোঁচা লাগছে মনে হবে, বা ব্যথা হচ্ছে প্রথম দিকটা। যত দিন যাবে তত ইজি হবে। প্রথম কথা হচ্ছে নরম সোলের জুতো ব্যবহার করবেন, শক্ত না, জায়গাটা নরম হওয়া দরকার, সোলের কাছটা নরম হওয়া দরকার, এরকম জুতো ব্যবহার করবেন। এবং তার পাশাপাশি আপনি একটা এক্সরে করুন, যে বাঁ পায়ে হচ্ছে বলছেন গোড়ালিতে ব্যথা, একটা এক্সরে রিপোর্ট করান। এক্সরে রিপোর্ট করালে দেখা যাবে ওখানে ক্যালকেনিয়ান বলে যে বোনটা রয়েছে, আমাদের কার্পাল এবং মেটাকার্পাল, এই 2 ধরনের বোন থাকে, কার্পাল এবং টার্সাল। কার্পাল বোনগুলো থাকে, 8টা বোন আছে আমাদের এই রিস্ট জয়েন্টে, ছোট ছোট 8টা বোন, ক্যাপিটেট, হেমেটাইকুইটাল, পিসিফর্ম, এই ধরনের 8টা বোন রয়েছে আমাদের রিস্ট জয়েন্টে। এবং ঠিক 8টা বোন টার্সাল বোন রয়েছে আমাদের ওই পায়ের যে জায়গাটা অ্যাঙ্কেল জয়েন্টের কাছটা। ওর মধ্যে ক্যালকেনিয়ান বোনের মধ্যে যদি প্রজেকশন হয়, যেরকম আমাদের পাখির ঠোঁট থাকে, যেরকম ছুচালো হয়, টিয়া পাখি যেরকম ঠোঁট হয় এরকম ছোচালো, ওই রকম ছোচালো ওই ক্যালকেনিয়ান বোনটা হয়ে যায়, যার ফলে ওই জায়গাটা খোঁচা লাগে এবং ব্যথাটা সৃষ্টি হয়। এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, এবং আপনি আগে এক্সরেটা করান। এক্সরে করালে অবশ্যই আপনার এই সমস্যাটা ধরা পড়বে। লেফট অ্যাঙ্কেল জয়েন্টের এপি ল্যাটারাল এই এক্সরেটা করাবেন। এক্সরে ক্লিনিকে গিয়ে বলবেন, এই ডাক্তারবাবু আমার বাঁ গোড়ালির একটা এক্সরে করে দিতে বলেছে, একটু করে দাও। দেখবেন ওখানে ধরা পড়বে ক্যালকেনিয়াল স্পার, এবং যদি ধরা পড়ে ওই রিপোর্টটা নিয়ে দমদম থেকে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে, হয় হাতিবাগান নয় আপনার মধ্যমগ্রাম, যে কোনো একটা চেম্বারে এসে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আরাম পাবেন। ডাক্তারবাবু, এই যে হাড় বেড়ে যাচ্ছে সমস্যাটা বলছেন, আবার অনেক ক্ষেত্রে তো এটাও বলে থাকেন যে ইউরিক অ্যাসিডের প্রবলেম নেই তো, পায়ের গোড়ালিতে ব্যথা, মানে এই হাড় বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডটা কি খুব কাছাকাছি সমস্যা? একদমই, কারণ গোড়ালিতে আমাদের 3-4 ধরনের ব্যথা হতে পারে। একটা ইউরিক অ্যাসিড যদি বাড়ে, সেটাকে বলা হচ্ছে গাউটি আর্থারাইটিস বা বাত রক্ত। সেখানে একটা সোয়েলিং থাকতে পারে গোড়ালির কাছে, এবং ব্ল্যাক পিগমেন্টেশন হতে পারে। অনেকের পায়ের চাটুতে দেখবেন কালো 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 ছোপ ছোপ হয়ে গেছে, ওটা ইউরিক অ্যাসিড থেকে হয়। এবং ইউরিক অ্যাসিড থাকলে শুধু যে আপনার গোড়ালিতে যন্ত্রণা হবে এরকম না, আদার জয়েন্টেও পেন হতে পারে। এবং তার সাথে আমাদের ওই যে পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্টটা রয়েছে, ওর পিছনে যে একটা দড়ির মতো অংশ রয়েছে, ওটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডনে যদি কোনো ইনফ্লামেশন হয়, যেটাকে অ্যাকিলিস টেন্ডেনাইটিস বলে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই ঠিক গোড়ালির কাছটাই ব্যথা হবে। তো গোড়ালিতে অনেক কারণে ব্যথা হতে পারে, তার মধ্যে ক্যালকেনিয়াল স্পারটা হলে এটা কি ওই সকালবেলা যখন পাটা নামাবেন ব্যথাটা হবে, তারপর আস্তে আস্তে ব্যথাটা মিলিয়ে যাবে। তো এবং ওই শুধুমাত্র গোড়ালির কাছটা, মানে গোড়ালির নিচটা খোঁচা মারবে। আর যদি ইউরিক অ্যাসিড হয় আমাদের সাইডে যে মিডল ম্যালিওলাস রয়েছে, মানে সাইডের যে ছোট্ট হাড়টা থাকে, ওই জায়গাটায় ব্যথাটা বেশি অনুভব হবে, কিন্তু পায়ের তলায় হবে না।
তো একটা রিপোর্ট করিয়ে নেবেন, যদি পারেন ইউরিক অ্যাসিডটাও রিপোর্ট করিয়ে নেবেন এক্সরের সাথে সাথে, তাহলে ভালোই হবে, ক্লিয়ার হয়ে যাবে কি থেকে আপনার ব্যথাটা হচ্ছে, এবং যে সমস্যায় ধরা পড়ুক না কেন একবার দেখা করবেন, অবশ্যই তার ট্রিটমেন্ট হবে। একদম দেখা তো করতেই হবে, যোগাযোগ করতেই হবে। শুধুমাত্র টিভির অনুষ্ঠান থেকে আপনি সম্পূর্ণ ভালো হবেন এটা কিন্তু কখনোই আশা রাখবেন না। যাচ্ছে টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার, অর্থাৎ এনবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটু চট করে আপনাদের জানিয়ে রাখি যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, একটু মনোযোগ সহকারে শুনে রাখবেন। বনগাঁয় কিন্তু ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। যদি মনে হয় যোগাযোগ করব, আপনার বাড়ির কাছাকাছি কোনো চেম্বারের নাম আমি বললাম, তাহলে তখনই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং সেখানের জন্য নিজের নামটা কিন্তু লিখিয়ে নেবেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেখে আপনারা কিন্তু পাচ্ছেন। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু এবারে থাকছেন ডক্টর বি শর্মা, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহার চেম্বার কিন্তু আমাদের রয়েছে এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচর চেম্বারে কিন্তু এবার আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদারকে, আরামবাগেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এস বি শর্মাকে, এবং তার পাশাপাশি আগরতলায় আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ত্রিপুরার বন্ধুরা ডক্টর বি শর্মার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা এবং গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। তার পাশাপাশি এখানে শেষ নয়, রয়েছে আরো অনেকগুলি চেম্বার। কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা হাজরা শিশু মঙ্গলের হসপিটালের একদম অপোজিটে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে পারেন অবশ্যই হাতিবাগান চেম্বারে, যোগাযোগ করতে পারেন খিদিরপুর চেম্বারে। এর পাশাপাশি কিন্তু আমাদের হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ের চেম্বার রয়েছে। আর আপনাদের জন্য চেম্বার রয়েছে আমতলায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন আমতলায় সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তার জন্য টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। সোরিয়াসিসের মতন ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করছি এবং হয়তো আপনি অন্য কোনো প্যাথিতে স্যাটিসফাই নন, হয়তো আপনি অন্য কোনো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গেছেন তাও স্যাটিসফাই নন, তো সেখানে আপনারা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতটা জোরের সাথে টিভির পর্দায় যখন আমরা বলছি তখন অবশ্যই এনবিপি এর মেডিসিনে তো দম নিশ্চয়ই আছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? নমস্কার। হ্যালো, সরি আমরা শুনতে পাচ্ছি না, আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই আপনার সাথে কথা হবে। সোরিয়াসিস নিয়ে শুনছিলাম, আর কি শুনবো সোরিয়াসিসের দিকটা নিয়ে? সোরিয়াসিস যে রোগটা, আমরা কিছু খাবার বারণ করি এবং কিছু ব্লাড রিপোর্ট করতে দিই। তো খাবারের মধ্যে আমরা জানি কি অ্যালার্জি কি শুধুমাত্র আমাদের ডিম, চিংড়ি, কাঁকড়া, পুঁইশাক এগুলো খেলে বা ওল, কচু খেলেই আমাদের অ্যালার্জি বাড়ে, বা মিষ্টি কুমড়ো খেলে আমাদের অ্যালার্জি বাড়ে, এটা আমাদের একটা স্বাভাবিকের ধারণা রয়েছে। এবং এই ধরনের যে স্কিন ডিজিজগুলো হচ্ছে, যেখানে ইচিং রয়েছে বা অ্যালার্জির যে সমস্যাটা, অনেকের ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, অনেকের সান অ্যালার্জি থাকতে পারে, অনেকের অনেক ধরনের অ্যালার্জি থাকতে পারে, যেগুলো কিনা শুধুমাত্র আমরা ওই ধরনের সমস্যাগুলো হলে বলি বেগুন খাবি না, ডিম খাবি না, চিংড়ি মাছ খাবি না, এইগুলো খাবি না। কিন্তু এই ধরনের সমস্যা, সোরিয়াসিসের ক্ষেত্রে সমস্যা বা এই ধরনের অ্যালার্জিক কন্ডিশন যেগুলো রয়েছে, তার ক্ষেত্রে একটা রিপোর্ট আমরা করতে দিই, যেটাকে বলা হয় সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। এটা আমরা কেন করতে দিচ্ছি? কারণ সব খাবারেই যে তার অ্যালার্জি রয়েছে এটা কিন্তু ঠিক নয়। কারণ আমি এরকম দেখেছি, বহু পেশেন্টকে এই রিপোর্ট করতে দিয়েছি, কারুর টমেটোতে অ্যালার্জি বেরিয়েছে, কারুর দুধে অ্যালার্জি বেরিয়েছে, কারুর আবার কলায় অ্যালার্জি বেরিয়েছে, কারুর পেঁয়াজে অ্যালার্জি বেরিয়েছে, কারুর আদায় অ্যালার্জি বেরিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিম, চিংড়ি, কাঁকড়া এগুলো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সে কিন্তু জানে আমার এর মধ্যে অ্যালার্জি আছে, সে খাচ্ছে না ভয়, কিন্তু সেগুলো সে খেতে পারে। কিন্তু সে খেতে পারে না টমেটো, খেতে পারবে না, সে খেতে পারবে না দুধ, খেতে পারবে না, এইগুলো তার অ্যালার্জি রয়েছে। তো এই যে রিপোর্টটা আমি বললাম সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, যাদের ক্ষেত্রে এই ধরনের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই করিয়ে দেখে নেবেন। এবং তার পাশাপাশি ব্লাড ফর আইজি আমরা করতে দিই এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই ধরনের সোরিয়াসিস রয়েছে বা অ্যালার্জির প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে এইটা প্রচণ্ড পরিমাণে বাড়া থাকে, কারণ এই প্যারামিটারগুলো আমাদের দেখে নিতে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে বলে। তো সোরিয়াসিস নিয়ে যারা ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন,
আপনাদের জন্য আয়ুর্বেদ হচ্ছে দা বেস্ট। এবং এনবিপিতে যারা এসেছেন সোরিয়াসিস নিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন তারা কিন্তু এখন খুব ভালো আছেন এবং ভবিষ্যতে আর তাদের আর ভুগতে হচ্ছে না। একদম, এটা কিন্তু ভীষণ সত্য কথা। এবং আপনি যদি একবার এনবিপিতে আসেন বা আমাদের যদি বাইটগুলো শোনেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি আমরা, বলুন কোথা থেকে ফোন করছেন? হ্যালো, সরি দাদা, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার যদি কোনো রকম টিভির পর্দায় কথা বলতে অসুবিধা হয়, আমাদের টিভি স্ক্রিনে যাচ্ছে আমাদের নিজস্ব নাম্বার, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন। সোরিয়াসিস নিয়ে কথা বলছি, একটা ছোট্ট প্রশ্ন করব, সোরিয়াসিস থেকেই কি সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্ম হয়? একদমই, কারণ এই সোরিয়াটিক আর্থ্রাইটিস যেটা রয়েছে, তো এটা আমরা দেখুন কতটা সায়েন্টিফিক ছিল আয়ুর্বেদ। আমরা বলেছি কি সোরিয়াসিস কোথা থেকে হচ্ছে, কফ এবং রক্তদোষের জন্য। এবং এই রোগটা যদি আমাদের দীর্ঘদিন ধরে আমাদের শরীরে থাকতে থাকে, তখন এই রক্তের মাধ্যমে এই জীবাণুটা আমাদের পৌঁছে যাবে হচ্ছে আমাদের হাড়ে, বিভিন্ন ধরনের জয়েন্ট স্পেসে, এবং সেখানে গিয়ে ব্যথা সৃষ্টি করবে, ফুলে যাবে, সোয়েলিং হবে এবং এই ধরনের সোরিয়াটিক আর্থ্রাইটিস তৈরি করবে। এবং আমি দুটো কথা আগে থেকে বলে রাখি, যে সমস্ত পেশেন্টদের আমরা HLA-B27 বলে একটা রিপোর্ট করাই, HLA-B27 যে পজিটিভ হলো তার মানেই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এটা নয়। HLA-B27 কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রেও পজিটিভ থাকে। তো আপনাকে সেটা ক্লিনিক্যালি দেখে নিতে হবে যে আপনার রোগটা কি হয়েছে। আপনার যদি HLA-B27 পজিটিভ থাকে, তার সাথে স্কিনের ইনফেকশন থাকে, আপনার কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে। এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে যদি HLA-B পজিটিভ থাকে, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট আসতে পারে, চোখ লাল হয়ে যাচ্ছে, আইরিয়াইটিসের প্রবলেম আসতে পারে। তো এইগুলো কিন্তু আপনার ডিফারেন্ট জিনিস। তো একটা HLA-B পজিটিভ হয়েছে মানে অ্যাঙ্কাইলোজিং এরকম নয়। অনেক ডাক্তাররা আমি দেখেছি কি হ্যাঁ HLA-B পজিটিভ মানে কিন্তু অ্যাঙ্কাইলোজিং, একদমই নয়। এবং যাদের ক্ষেত্রে এই সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে, সোরিয়াটিক আর্থ্রাইটিসের মতো যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক রোগ মনে হয় এই পৃথিবীতে নেই। যে কোনো ধরনের হাড়ের ব্যথা, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে শুরু করে গাউটি আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট থেকে হিপ জয়েন্ট, যাই হোক, তার মধ্যে সব থেকে কষ্টদায়ক হচ্ছে এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের যদি ভয়ঙ্করভাবে কেউ এফেক্টেড হয়। কারণ এরকম আমি পেশেন্ট দেখেছি, সোরিয়াটিকের আর্থ্রাইটিসের পেশেন্ট, তারা হাঁটতে পারছে না, তারা স্ট্রেচারে করে এসেছে, তাদের দুটো হাঁটু জুড়ে গেছে, ফুলে জুড়ে গেছে এবং দুটো অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে জুড়ে গেছে এবং হাঁটতে পারছে না। এবং তাদের যে আমরা থেরাপির জন্য ভর্তি করছি, তাদের গায়ে হাত দিয়ে টাচ করলে তীব্র ব্যথায় চিৎকার করছে। এরকম আমি এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক রোগ দেখিনি। তো সোরিয়াটিক আর্থ্রাইটিস আপনাকে সচেতন থাকতে হবে যাদের ক্ষেত্রে সোরিয়াসিস রোগটা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে এই ধরনের রোগে ভুগছেন, সোরিয়াসিসের মতো রোগে, তারা খেয়াল রাখবেন কি হাঁটু ব্যথা হচ্ছে, গাঁঠে গাঁঠে ব্যথা হচ্ছে, কোথাও সোয়েলিং হচ্ছে, হাঁটুগুলো ফুলে যাচ্ছে, বা আমাদের গোড়ালির জয়েন্টটা, অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলে যাচ্ছে, এগুলো খেয়াল রাখবেন। কারণ প্রথম দিকেই যে কোনো রোগের ক্ষেত্রে আমি বলি বা আমাদের সংস্থা এনবিপি বলছে বা আয়ুর্বেদ বলছে, যে কোনো রোগ ফার্স্ট স্টেজে যদি আপনারা ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনার যত রোগটা আপনার শরীরে থাকবে তত কিন্তু তার থেকে সেকেন্ডারি কমপ্লেন মানে আরও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। তো যারা এই ধরনের রোগে ভুগছেন তাদের প্রত্যেককেই বলবো যত তাড়াতাড়ি সম্ভব আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, এবং সুস্থতার রাস্তায় যদি আপনি পার্মানেন্টলি যেতে চান, এই ধরনের ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগের জন্য আয়ুর্বেদ হচ্ছে দ্য বেস্ট। তো সোরিয়াসিস নিয়ে যারা এখন পর্যন্ত চিকিৎসায় আয়ুর্বেদের কাছে আসেননি, তাদেরকে আমি প্রত্যেককেই বলবো আয়ুর্বেদের হাত ধরুন এবং আপনারা সুস্থ থাকবেন। ঠিক কিভাবে চিনবো যেটা আমার সোরিয়াসিস হয়েছে? মানে মুখে হয় না, গলায় হয় না, পায়ে হয় না, কাঁধে হয়, কোথায় হয় এটা? সোরিয়াসিসের 4টি ভাগ রয়েছে। একটা সারা শরীরে হতে পারে, হোল বডি সোরিয়াসিস, একটা প্ল্যান্টার সোরিয়াসিস হাতের তালু এবং পায়ের তালুতে, একটা প্লেক্স সোরিয়াসিস আমাদের হাঁটুতে হতে পারে কোনোয়ে, এবং একটা স্ক্যাল্প সোরিয়াসিস মাথাতে হতে পারে। বেশ, আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। তবে পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।